নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় মৃণাল সেন, এক অন্য ভাবনার ইতিকথা। এই তো সেদিন চলে গেলেন মৃণাল সেন। সেদিন নয়, তারিখটা ছিল 30শে ডিসেম্বর 2018। আর সঙ্গে সঙ্গে শেষ হলো বাংলা সিনেমার এক ব্যতিক্রমী অধ্যায়। বাস্তববাদী আখ্যানের উপস্থাপনার দিক থেকে মৃণাল সেন আমাদের সিনেমার রীতি ও ঐতিহ্যের প্রতি অনুগত ছিলেন প্রতিষ্ঠার প্রথম পর্ব থেকেই। রাতভর 1955 ছবিটিকে যদি উপেক্ষাও করি, আমাদের নজর এড়ায় না নীল আকাশের নিচে 1959। দেখতে পায় জড়িয়ে আছে জনপ্রিয় চলচ্চিত্রের নানা উপাদান। হেমন্ত কণ্ঠ, কালী বন্দ্যোপাধ্যায় এর চীনাম্যানের স্বাভাবিক অভিনয়, অনেক আবেগ ও বিদুরতা সত্ত্বেও যা একান্তভাবে জনপ্রিয়তার সম্পদ। 50-এর দশকে মৃণাল সেনের ছবিতে খুব একটা সাংস্কৃতিক হানাদারি ছিল না, কিন্তু 60-এর দশকের শুরু থেকেই এক ধরনের সাংস্কৃতিক হানাদারি, আত্মপরীক্ষা, যার ফলে আমাদের ছায়াছবির ইতিহাসে তৈরি হয়েছে 22শে শ্রাবণ 1960 বা ভুবন সোম 1969 এর মতো প্রস্তর। মৃণাল সেন কতটা প্রতিভা, এই নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা খেয়াল করেন না যে সারিবদ্ধ জনসাধারণের একজন হওয়ার যার কথা ছিল, তিনি কোন প্রণালীবদ্ধ সাধনায় বিশিষ্ট হয়ে ওঠেন। ভারতীয় চলচ্চিত্রে একটি বিশেষ কারণে মৃণাল সেন একক। একমাত্র তিনিই ক্রমান্বয়ে ইন্টারভিউ থেকে রাজনৈতিক ছবি করেছেন। মৃণালবাবু ছবি করেন শহুরে মধ্যবিত্তদের জন্য, কারণ ছবির ব্যবসার অনিবার্য যুক্তিতে তার ছবি এই দর্শকের সীমার মধ্যেই আবদ্ধ। আপাত দৃষ্টিতে এই শহুরে মধ্যবিত্ত শ্রেণীকে যতই রাজনৈতিক সচেতন বলে মনে হোক না কেন, ঐতিহাসিক ও রাজনৈতিক কারণে এরাই আসলে ভারতীয় জনগণের সবচেয়ে রাজনীতির নিষ্ক্রিয় অংশ। মৃণাল সেন প্রায়ই তার ছবিকে প্রবন্ধ বলে থাকেন। তাই যেসব সংস্কার, অজ্ঞতা, ভেতরের বাধা এই শহুরে মধ্যবিত্তদের রাজনৈতিক ভূমিকা অবতীর্ণ হতে দেয় না, সেই লক্ষণগুলিকে মৃণাল সেন আক্রমণ করেছেন, বিদ্ধ করেছেন, ব্যঙ্গ করেছেন। এই মনোভঙ্গি থেকেই তৈরি হয়েছে মৃণাল সেনের সিনেমার ফর্ম। অর্থাৎ তিনি আমাদের এতদিনকার ছবি দেখার অভ্যেসকেই প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি লক্ষ্মীর বরপুত্র ছিলেন না, এবং সে চেষ্টাও করেন। সিনেমা মানেই যে বিনোদন ও বাণিজ্যের রূপকথা নয়, তা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। যে বিশ্বাস একদিন হলিউডের সুবলয়িত আখ্যানকে প্রতি আক্রমণ করে পৃথিবীতে এক নতুন চলচ্চিত্র আন্দোলনের জন্ম হয়, যার নাম নোভেল ভাগ। যে নিউ ওয়েভের সব থেকে বিস্ময়কর প্রতিভা ছিলেন জন-লুক গদার, মৃণাল সেনও একটি চলচ্চিত্র আন্দোলনের পুরোধা, যার নাম নিউ ইন্ডিয়ান সিনেমা। তৈরি হলো ভুবন সোম। এই ছবিতে তিনি বুর্জোয়াতন্ত্রের প্রতি ঠাট্টা করেন। ভুবন সোম কোনো ট্র্যাজেডির নায়ক নন, বরং একজন পদস্থ বিদূষক। সন্দীপন চট্টোপাধ্যায় অকারণে ভুবন সোমকে প্রাচ্য ভূখণ্ডের শ্রেষ্ঠ আধুনিক ছবি বলেন। হয়তো অতিশয়োক্তি, কিন্তু যুক্তি আছে। 1955 সালে নির্মিত রাতভর ছবিটিকে মৃণাল সেন পরবর্তীকালে নিজের ছবি বলেই ভাবতেন না। এরপর নীল আকাশের নিচে, তারপর 22শে শ্রাবণ। এই ছবিতে মৃণাল সেন আমাদের এমন এক ধাক্কা দিলেন যা বেশ চমকপ্রদ। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যুদিন হিসাবেই বাঙালির স্মৃতিতে অমলিন এবং গুরুত্বপূর্ণ একটি তারিখ। কিন্তু সেই তারিখটি যে অন্য কারো জীবনে অন্য কারণে অনেক গুরুত্বপূর্ণ, স্মরণীয় হতে পারে, তা মৃণাল সেন আমাদের দেখালেন। অর্থাৎ 22শে শ্রাবণের সময় সমস্ত অনুষঙ্গ তিনি এক লহমায় অন্য খাতে বইয়ে দিলেন। ফর্ম নিয়ে পরীক্ষা তো ছিলই, কিন্তু বিষয়কে অন্যভাবে, অন্য স্বরে উপস্থাপন করে তিনি বিদগ্ধ দর্শকের দৃষ্টি আকর্ষণ করলেন। ওই দিনটা আসলে ছিল প্রিয়নাথ ও তার স্ত্রীর বিবাহের তারিখ। রাতভোর থেকে প্রতিনিধি পর্যন্ত ছবি বলতে হলিউডের অনুসরণে বেশ ছড়িয়ে গল্প বলার প্রবণতাই প্রাধান্য পেয়েছে। কাহিনীর বিভিন্ন অংশের মধ্যে যোগসূত্রের অভাব এসব ছবিতে এমন প্রকট হয়ে উঠেছে যে মনে হয় ছবিকে জোর করে এগোনো হচ্ছে। চিত্রনাট্যের দুর্বলতা তো ছিলই, তাছাড়া এই পর্বে চলচ্চিত্র ব্যাকরণের প্রয়োগেও খুব একটা আত্মবিশ্বাসী মনে হয়নি এই মৃণাল সেনকে।
এর মধ্যে একমাত্র 22 শ্রাবণ ছবিতেই এইসব ত্রুটি বিচ্যুতির গণ্ডি অতিক্রম করেছিলেন তিনি। আকাশ কুসুম ছবি থেকে অবশ্য তার চলচ্চিত্র ভাষায় একটা স্থায়ী উন্নতির ধারা চোখে পড়ে। এই ছবিতে তিনি মধ্যবিত্তের ইচ্ছা পূরণের নিয়তিকে ছত্রখান করে দেন। কিন্তু মৃণাল সেনের নাগরিকতা এই ছবিকে ব্যাকরণ শাসিত বিরহগাথার পরিবর্তে ফরাসি নবতরঙ্গের বঙ্গীয় সংস্করণে পরিণত করে, অর্থাৎ প্রধান চরিত্রদ্বয় থেকে হরণ করে নেয় ট্র্যাজিক মহিমা। নীলাকাশের নিচে ছবিটির কথায় ধরা যাক। নীল আকাশের সীমাহীন বিস্তারের নিচে এই পৃথিবীতে ক্ষুদ্রতা, স্বার্থপরতা আর হানাহানি, আবার তারই মধ্যে গড়ে ওঠে মানবিক সম্পর্কের সেতু। অবশ্য সেগুলি ক্ষণস্থায়ী। ছবিতে মূল চরিত্র তিনটি, স্বামী স্ত্রী এবং চীনা ফেরিওয়ালা। সম্পূর্ণ ভিন্ন তাৎপর্যের দুটি পারিবারিক সংকট চীনা ফেরিওয়ালা আর বাঙালি গৃহবধূকে কাছাকাছি নিয়ে আসে। ইন্টারভিউ 1970, পুরনো বাক্সে জমানো সঞ্চয় থেকে শুরু করে লন্ড্রির হারিয়ে যাওয়া রসিদ খোঁজার নাটক, এই প্রতিদিনের বাস্তব আর চাকরির ইন্টারভিউর জন্য সাহেবি শুটের প্রয়োজন, এই দুয়ের হাস্যকর উত্তরণ লাভ করে ছবির শেষে ম্যানিকুইন উলঙ্গ করার ভায়োলেন্সের মধ্য দিয়ে। মৃণাল সেন দেখালেন ম্যানিকুইনের কোনো যৌনাঙ্গ নেই, তাই সব কিছু থেকেও যেন তার কিছুই নেই। কলকাতা ত্রয়ী পর্বে কলকাতা 71, পদাতিক ও কোরাস, এই তিনটি ছবিতে তিনি দেখিয়েছিলেন 70 দশকের উত্তাল সময়ের দিনলিপি। রোম যখন উঠছে তখন তিনি নীরোর মতো বেহালা বাজাবেন, এটা একেবারেই আশা করা যায় না তাঁর কাছে। তিনি খুব বেশি করে সমসাময়িক, তার পরশুরাম 1978, একদিন প্রতিদিন 1979, আকালের সন্ধানে 1980, চালচিত্র 1981, খারিজ 1982 ইত্যাদি ছবিগুলো সবই সময়ের ভাস্কর্য। আন্দ্রে তাস্কভস্কি বলেছিলেন স্কাল্পিং ইন টাইম সিনেমাকে। কলকাতা 71 সম্বন্ধে বলতে গিয়ে মৃণাল সেন বলেছেন, লিড মোটিভ হচ্ছে একথা বলা যে আমাদের ইতিহাস হচ্ছে এক্সপ্লয়টেশনের ইতিহাস, আমাদের ইতিহাস দারিদ্রের ইতিহাস। শেষ পর্যন্ত আমরা বলতে চাই যে এই এক্সপ্লয়টেশনের অবসান একমাত্র হতে পারে প্রতিরোধে, রাজনৈতিক সংগ্রামে। পদাতিক ছবি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ফোকাস বিন্দুমাত্র না হারিয়ে আমরা বলতে চেয়েছি দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার বিরুদ্ধে সংগ্রামের কথা, এবং একথা বলতে গিয়ে আমরা যেন লেফট এস্টাবলিশমেন্টের শিকার না হয়ে পড়ি। বামপন্থী রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে সমস্ত রকম সংকীর্ণতাকে বিরুদ্ধে এই ছবি। শেষ পর্যন্ত অবশ্য এই মধ্যবিত্ত আবর্ত থেকে বেরিয়ে এসে কোরাস ছবিতে সামাজিক দ্বন্দ্ব এবং বিপ্লবকালীন শ্রেণী বিন্যাসের একটা ছক তৈরি করেন এই মৃণাল সেন। মধ্যবিত্ত জীবনের জীবন প্রবাহকে বিষয় করে মৃণাল সেন তৈরি করলেন একদিন প্রতিদিন ছবিটি। তাতে অকৃত্রিম কোনো সংকটের অবতারণা না করেই ফুটিয়ে তুললেন একটি সংকটাপন্ন অস্তিত্ব। বাড়ির একমাত্র মেয়ে, চাকরি করা তরুণী মেয়ে অফিস থেকে ফিরতে দেরি করলে জাগে নানা উৎকণ্ঠা, অস্বস্তিকর সন্দেহ। শেষ পর্যন্ত সে যখন দুয়ারে এসে দাঁড়ায় তখন উৎকণ্ঠার বদলে পায় ভৎসনা, বৈষম্যের আরেক রূপ বলা যেতে পারে। আকালের সন্ধানে ছবিতে ভারতীয় সমাজ জীবনের দুঃসহ বাস্তবতার সঙ্গে মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা একজন সমাজ সচেতন শিল্পীর দ্বান্দ্বিক সম্পর্ক যেভাবে তুলে ধরা হলো, তাতে পরিচালকের নিজের প্রতি ইঙ্গিতটা স্পষ্ট। মৃণাল সেনের ইন্টারভিউ চলচ্চিত্র জগতে বয়ে নিয়ে এলো এক দুঃসাহসের পরিচয়। সমসাময়িক জীবনযাত্রা এবং রাজনীতির প্রকৃত দর্পণ আমরা দেখলাম এই ইন্টারভিউ ছবিতে। ইন্টারভিউর পটভূমি কলকাতা, কেননা কলকাতাই ছিল এদেশের সাম্রাজ্যবাদীদের পীঠস্থান। সাম্রাজ্যবাদের সমস্ত অভিশাপের মাটি, ইট, কাঠ, পাথর থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত অভিশপ্ত। সেই কলকাতারই বাসিন্দা নায়ক রঞ্জিত মল্লিক। সাম্রাজ্যবাদের গর্ভজাত সন্তানদের মধ্যে একজন, সামান্য প্রুফরিডারে চাকরি করে অন্য 5 জনের মতো দিন গুজরান করে সে পিতৃবন্ধুর সুপারিশে জোরে একটু উপরে উঠতে চায় একটি বিলাতি কোম্পানির চাকরি জুটি, যেটা তার জীবনে প্রেমেরও এক সুখকর পরিণতি এনে দেবে। সেই রঞ্জিত মল্লিক, এই ছবিতে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, চরিত্রের নামও রঞ্জিত মল্লিক, বর্তমানে নানা ঘটনার জটিলতার মধ্য দিয়ে উপলব্ধি করে
সাম্রাজ্যবাদের তকমা পড়া কাঠামোটাকে উপলব্ধি করে সে এক বিচিত্র সমাজ ব্যবস্থার প্রেরণাকে পরিণত হয়েছে। এই উপলব্ধি তার মনে জাগায় আত্মজিজ্ঞাসা, পরে আত্মচেতনা, বিষয়গত অভিনবত্বের সঙ্গে সঙ্গে আঙ্গিকগত অনেক পরীক্ষা নিরীক্ষা লক্ষ্য করা গেল এই ইন্টারভিউ ছবিতে। মৃণাল সেন তার ভুবন সোম পরে ইন্টারভিউ ছবিতে দর্শকদের সঙ্গে পরিচয় ঘটালেন অনেক আধুনিক চলচ্চিত্র ভাষা। ছবির শুরুতে এবং পরে আবার শেষের কয়েক দৃশ্যে সংরক্ষিত দৃশ্যাবলীর ব্যবহার, ট্রামে চলাকালীন পরিমিত ডায়লগ এবং পরিমিত দৃশ্যের মধ্য দিয়ে দর্শকদের সঙ্গে নায়কের এবং তার পরিবার ও অবস্থার পরিচয় ঘটানো, নায়কের প্রেমিকাকে উপস্থাপনার দৃশ্যাবলী, কলকাতার রাস্তা, বাড়ি, সিনেমার পোস্টার, লোকজন, ট্রাম, বাস, দোকানপাট ইত্যাদি ছোট ছোট কাটা দৃশ্যে দ্রুতগতিতে তুলে ধরার কলকাতার সামগ্রিক অবস্থা চিত্রায়িত করার চেষ্টা করেছেন। আঙ্গিকের অভিনবত্ব দেখা যায়। পরে ক্লোজ আপে বল্লভাত এক উপজাতি রমণী কেটে যুদ্ধরত এক ভিয়েতনামি রমণী কেটে কাট করে এক আফ্রিকান মুক্তিযোদ্ধা, আবার কাট করে উপজাতিদের মিছিলের দৃশ্য সত্যিই এক অভূতপূর্ব অভিঘাত সৃষ্টি করে, মন কেড়ে নেয় চলচ্চিত্রের উৎকর্ষপূর্ণ আঙ্গিকের এক অদ্ভুত প্রয়োগ। এরপর মৃণাল সেন পরিচালকের গুরুত্বপূর্ণ ছবি ওকাউরি কথা। অর্থনৈতিক শোষণের চাপে আর সচেতনতার অভাবে বিদ্রোহী মেজাজও কীভাবে স্বার্থপর অমানবিকতায় পরিণত হয় এই ছবি তারই চিত্রায়ন। পাশাপাশি সর্বব্যাপ্ত এক পণ্য ব্যবস্থার দূষিত পরিবেশে মানবিক প্রবৃত্তি আর বিভ্রান্তির শ্রেণী নিরপেক্ষ বিচার পদ্ধতির অনিবার্য অন্তঃসার শূন্যতাকেও ফুটিয়ে তুলেছেন মৃণাল সেন। এটা একটা অভ্যর্থ স্যাটায়ারের আঘাত। পরশুরাম ছবিতে স্যাটায়ার অনেক নিষ্প্রভ হলেও পরশুরামের মনোজগৎ এবং তার প্রকৃত অস্তিত্বের যে বিস্তর ব্যবধানের ছবি মৃণাল সেন তুলে ধরেন, সেটাও বুঝতে কষ্ট হয় না। অমানবিক শ্রেণী সমাজেরই সেটা ফল। কিন্তু এরপরেই আবার দৃষ্টিকে সংহত করেন মৃণাল সেন। মধ্যবিত্ত জীবনে প্রবাহকে বিষয় করে তৈরি হলো একদিন প্রতিদিন। বাড়ির একমাত্র চাকরি করা তরুণী মেয়ে অফিস থেকে ফিরতে দেরি করলে জাগে নানা উৎসাহ, অস্বস্তিকর সন্দেহ। শেষ পর্যন্ত সে যখন দুয়ারে এসে দাঁড়ায় তখন উৎকণ্ঠার বদলে প্রায় ভৎসনা। পরবর্তীকালে আকালের সন্ধানে ছবিতে ভারতীয় সমাজ জীবনে দুঃসহ বাস্তবতার মধ্যে মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা একজন সমাজ সচেতন শিল্পীর দ্বান্দ্বিক সম্পর্কটাকে যেভাবে তুলে ধরা হলো, তাতে পরিচালকের নিজের প্রতি ইঙ্গিতটা অনেকখানি স্পষ্ট। পরিচালকের জীবনের রজত জয়ন্তীতে পৌঁছে নিজের সঞ্চিত অভিজ্ঞতার আলোয় হয়তো এভাবেই একবার আত্মবিশ্লেষণ করে নিলেন মৃণাল সেন। চালচিত্র ছবিতে মধ্যবিত্তের আদর্শবাদের বিশ্লেষণ, আইরনি আর স্যাটারের মাধ্যমে এক অন্য স্তরে, অন্য মেজাজে উন্নীত হলো এই ছবিটি। চালচিত্রের সাবলীল ধারাবাহিকতাকে চমকে দিয়ে মৃণাল সেন আমাদের দিলেন বর্তমান সমাজের ব্যবস্থার অত্যন্ত প্রাসঙ্গিক একটি ছবি, খারিজ। খারিজ মানসিক ও সামাজিক অবক্ষয়ের সাহসী চিত্রায়ন। শুরুতেই পরিচালক দারুণ একটি শটে মধ্যবিত্ত সমাজের মানসিকতাকে তুলে ধরেছেন। ট্যাক্সি চলেছে স্পিডে, ট্যাক্সিতে বসে আছে অঞ্জন ও মমতা। অঞ্জন মমতাকে বলছে কি চায়, গাড়ি, ফ্রিজ, টিভি, কাজের লোক। শর্ট ফ্রিজ হয়ে যায়, কিন্তু আবহ সঙ্গীত চলে। আমরা অঞ্জনদের মানসিকতার আভাস পাই। বর্তমান সমাজের শ্রেণীবিভাগের প্রধানত অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করেই এটা অঞ্জন বোঝে। তাই অঞ্জন আর মমতা দুজনেই চাকরি করে। বাড়িতে ছোট বাচ্চাকে দেখাশোনার জন্য একটি কাজের লোক চায়। এই ছবিতে একটা জিনিস পরিষ্কার, যে প্রয়োজনে সমাজে মধ্যবিত্ত শ্রেণী এক হতে পারলেও তথাকথিত নিম্নবিত্ত মানুষেরা এক হতে পারে না, বা কৌশলে এক হতে দেওয়া হয় না। পালানের ব্যাপক অর্থে শোষণের শিকার হয় বলে দেখানোর চেষ্টা এড়িয়ে গেছেন। কয়েকটি অবিস্মরণীয় শট যেমন এখানে আছে, তেমনি পালানের বাবার সুসজ্জিত ড্রয়িং রুমে নরম বিছানাতে শোয়ার বদলে রান্নাঘরে শোয়া ইত্যাদি স্মরণ করলে খারিজকে শোষণের এক তাৎপর্যপূর্ণ আলেখ্যই বলা যায়। এদেশের মননশীল চলচ্চিত্রের তিনি প্রধান স্রষ্টার অন্যতম মৃণাল সেন। তিনিই একমাত্র পরিচালক যিনি 4টি ভারতীয় ভাষায়, বাংলা, হিন্দি, উড়িয়া ও তেলেগু, এই 4টি ভাষাতেই ছবি করেছেন। তার প্রথম হিন্দি ছবি ভুবন সোম ভারতীয় সিনেমায় নবতরঙ্গ আন্দোলনের সূত্রপাত করে। বাঙালি মধ্যবিত্ত জীবনকে মৃণাল সেনের মতো তন্ন তন্ন করে বিশ্লেষণ
সিনেমার জন্য আর কেউ করেন। সাধারণ দর্শকের বিনোদনের জন্য নয়, তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন নিজের বিবেকবোধ অনুযায়ী। সেই জন্যই অনেক সময় চিরাচরিত বিশ্বাসকে আঘাত করে পুরনো ধ্যান ধারণাকে বিরুদ্ধেও গিয়েছেন, এমনকি মননের প্রথাগত নিয়ম ভাঙতেও দ্বিধা করেন। সব মিলিয়ে মৃণাল সেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। এখন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে মৃণাল সেন এই এপিসোডটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।